Welcome to our educational channel, Simple English Learning. Hello viewers, we are learning tense and its classification. And today we shall discuss past indefinite tense. Past indefinite tense. একে আমরা আবার কি বলতে পারি? সিম্পল পাস্ট টেন্স। সিম্পল পাস্ট টেন্স। ওকে, so what is past indefinite tense? Past indefinite tense is used to denote an action in the past or a habitual action in the past. দেখো, past indefinite tense is used to denote an action in the past or a habitual action in the past. দেখো definition. What is simple past tense? Past indefinite tense is used. Past indefinite tense ব্যবহৃত হয় to denote an action in the past. অতীতে কোনো কাজ ঘটে গেছিল এরও বোঝায়। or a habitual action in the past অথবা অতীতকালের কোনো অভ্যাসগত কাজ বোঝায়। তাহলে আমরা একসঙ্গে বললে কি বোঝাবে? অতীতকালে যখন কোনো কাজ সংঘটিত হয়েছিল বা অতীতের কোনো অভ্যাসগত কাজ বোঝায় তাকে বলা হয় পাস্ট ইনডিফিনাইট টেন্স বা সিম্পল পাস্ট টেন্স বা সাধারণ অতীতকাল। ঠিক আছে, তাহলে কি অতীতকালে যখন কোনো কাজ সংগঠিত হয়েছিল বোঝায় বা কোনো অতীতের অভ্যাসগত কাজ বোঝায় তাকে সিম্পল পাস্ট টেন্স বা সাধারণ অতীতকাল বলে। বুঝতে পেরেছ? অতীতকালে যখন কোনো কাজ সংঘটিত হয়েছিল অর্থাৎ অতীতকালে কোনো কাজ হয়ে গেছিল বা কোনো অতীতের অভ্যাসগত কাজ বোঝায় অর্থাৎ অতীতকালে কোনো অভ্যাস। যেমন একটা উদাহরণ দেখো, আমি প্রত্যেকদিন নদীতে স্নান করতাম। আমি প্রতিদিন নদীতে স্নান করতাম এটা ব্যবহার করলে তোমাকে ইউজ টু নিয়ে আসতে হবে। আমি প্রত্যেকদিন নদীতে স্নান করতাম, প্রত্যেক দিন এটা কিন্তু অভ্যাস। এটাকে বলা হচ্ছে হ্যাবিচুয়াল অ্যাকশন, হ্যাবিচুয়াল ফ্যাক্ট। বুঝতে পেরেছ? তাহলে কি হবে? আই ইউজ টু বেথ ইন দ্য রিভার এভরি ডে ইন দ্য মর্নিং। আমি এবার উদাহরণগুলো দিচ্ছি, তোমরা একটু লক্ষ্য করো। এটা সঙ্গে সঙ্গে উদাহরণগুলো তোমরা কিন্তু খাতা কলম নিয়ে বসবে এবং সঙ্গে সঙ্গে সেগুলোকে নোট ডাউন করবে। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো যে একটা আমরা প্রথমে হ্যাবিচুয়াল ফ্যাক্ট যেহেতু বললাম একটা উদাহরণ দিই। আচ্ছা দেখো, আমি প্রত্যেক দিন নদীতে স্নান করতাম। আমি করতাম স্নান। তাহলে কি হবে? আই ইউজ টু, স্নান করা ইংরেজি কি? বেদ।
আই ইউজ টু বেথ, কোথায় করতাম? ইন দ্য রিভার, প্রত্যেক দিন, এভরিডে, এভরিডে। আই ইউজ টু বেথ ইন দ্য রিভার এভরিডে। আমার মা প্রত্যেক দিন গীতা পাঠ করতেন। আমার মা প্রত্যেক দিন গীতা পাঠ করতেন। আমার মা ইংরেজি কি? মাই মাদার। ওই যে যখনই অতীতকালের অভ্যাস বোঝাবে তখন ইউজ টু বসবে। কি বললাম? ইউজ টু। এই ইউসেজটা ভালো করে বুঝতে হবে। মাই মাদার ইউজ টু গীতা পাঠ করা, ইউজ টু রিড দ্য গীতা এভরিডে, এভরিডে। বালকেরা প্রত্যেক দিন মাঠে খেলা করত। বালকেরা দ্য বয়েজ খেলা করত, ইউজ টু প্লে, মাঠে ইন দ্য মর্নিং। ক্লিয়ার? এইভাবে তোমাকে ভাগ করে করে ট্রান্সলেশনগুলো করতে হবে। বোঝা গেল? আবার ধরো আমি প্রত্যেক দিন একটা করে চিঠি লিখতাম। আমি লিখতাম আই ইউজ টু রাইট। রাম লিখত, রাম ইউজ টু রাইট। বাবা লিখত, বাবা লিখতেন, ফাদার ইউজ টু রাইট। বোঝা গেল? তাহলে আমি লিখতাম আই ইউজ টু রাইট, কি লিখতাম? একটা চিঠি, আ লেটার এভরিডে। আই ইউজ টু রাইট আ লেটার এভরিডে। বোঝা গেল ইউজ টুর ব্যবহার? এরপরে আরো অন্যান্য উদাহরণ দেখো, আরো অন্যান্য উদাহরণ দেখো। মেয়েটি গান করেছিল। মেয়েটি গান করেছিল, এটা কি হবে? মেয়েটি গান করেছিল, মেয়েটি ইংরেজি কি? দ্য গার্ল। টি টা খানা খানি, যখন আমরা টি টা খানা খানি, টি দি, টা দি, খানা দি, খানি দি। যেমন ধরো বইটি, দ্য বুক, বইটা, দ্য বুক, বইখানা, দ্য বুক, বইখানি, দ্য বুক। মানে টি টা খানা খানি হলে তোমাকে দি বসাতে হবে। বোঝা গেল? তাহলে মেয়েটি ইংরেজি কি? দ্য গার্ল, দ্য গার্ল। গান করেছিল, দ্য গার্ল স্যাং। যদি বলতাম একটি গান, আ সং। গতকাল, ইয়েস্টারডে। বোঝা গেল? আচ্ছা, মেয়েটি গান করেছিল, দ্য গার্ল স্যাং। আমি যদি বলি মেয়েটি গতকাল একটি গান করেছিল, তাহলে কি হবে? দ্য গার্ল গান করেছিল, আমরা আগেই বলেছি স্যাং, দ্য গার্ল স্যাং। একটি গান, আ সং। তাহলে কি হলো? দ্য গার্ল স্যাং আ সং গতকাল, ইয়েস্টারডে। বুঝতে পেরেছ? আচ্ছা, এরপরে দেখো রাম বইটি পড়েছিল। কি বললাম? রাম বইটি পড়েছিল। রাম বইটি পড়েছিল। কে পড়েছিল? রাম। সাবজেক্টটা কে? রাম। তাহলে রাম। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট আমরা সেন্টেন্স কনস্ট্রাকশন করার সময় শিখেছিলাম, সেন্টেন্সের ক্লাসিফিকেশন করার সময় শিখেছিলাম। তাহলে রাম প্রথমে কি বসবে? দেখো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আগে রাম, সাবজেক্ট বসে গেল। তারপরে কি? ভার্ব, পড়েছিল। দেখো রিড, রেড, রেড। স্পেলিং এক, কিন্তু প্রনাউন্সিয়েশনটা কিন্তু আলাদা হয়ে গেল। রিড, রেড, রেড। তাহলে কি হলো? রাম রেড, ওই যে বইটি, টিটা খানাখানি, দি, রাম রিড দ্য বুক। ঠিক আছে? তাহলে এই যে আমরা পাস্ট ইনডিফিনাইট টেন্স বা সিম্পল পাস্ট টেন্সের যে উদাহরণগুলো দিলাম, সেখান থেকে আমরা কিছু ফিচার্স দেখতে পেয়েছি, কিছু বৈশিষ্ট্য দেখতে পেয়েছি। হোয়াট ডাজ ইট ডিনোট?
এটা কি বোঝায় দেখো, পাস্ট ইনডিফিনাইট টেন্স কোন কোন জিনিসগুলোকে নির্দেশ করে। ফিচার্স কি কি? নাম্বার 1, it denotes an action, it denotes an action in the past, এটা অতীতকালের কোনো কাজকে নির্দেশ করে। আমরা যদি লক্ষ্য করি, দেখো আমি ভাত খেয়েছিলাম, I ate rice, রাম ভাত খেয়েছিল, রাম ate rice, তাহলে it denotes an action in the past, এটা সবসময় অতীতকালের কোনো কাজকে বোঝাবে। অতীতকালে কোনো কাজ ঘটে গেছিল সেই রকম কিছু বোঝালে তখন সেটা হবে পাস্ট ইনডিফিনাইট টেন্স বা সিম্পল পাস্ট টেন্স। ওকে, নাম্বার 2, it indicates a habitual action in the past, it indicates a habitual fact or habitual action in the past। তাহলে দেখো আমরা আগেই বলেছিলাম রাম প্রত্যেক দিন আমাকে গল্প বলতো, কে বলতো? রাম বলতো, তাহলে রাম সাবজেক্ট, বলতো ইউজ টু, সবসময় যখনই অতীতকালের অভ্যাস, মানে রাম সবসময় আমাকে বলতো, তাহলে কি হবে? রাম ইউজ টু টেল স্টোরিজ, রাম গল্প বলতো, রাম ইউজ টু টেল স্টোরিজ টু মি এভরিডে, রাম প্রত্যেক দিন আমাকে গল্প বলতো। তার আগে আমরা একটা উদাহরণ দিয়েছিলাম, আমার মা প্রত্যেক দিন গীতা পাঠ করতেন, মাই মাদার ইউজ টু রিড দ্য গীতা এভরিডে। বোঝা গেল? তাহলে ইট ইন্ডিকেটস আ হ্যাবিচুয়াল অ্যাকশন ইন দ্য পাস্ট। নেক্সট 3, it indicates a remote past, it indicates a remote past, রিমোট পাস্ট মানে কি? প্রত্যন্ত অতীত, অত্যন্ত অতীতকালের কোনো ঘটনা বোঝাবে। যেমন ধরো অশোক একজন মহান রাজা ছিলেন, অশোকের নাম তোমরা শুনেছ, তাহলে কি? যেমন ধরো অশোক একজন মহান রাজা ছিলেন, Ashoka was a great king, মহান রাজা ছিলেন। দেখো সেই অতীতকালের ঘটনা, সেই অতীতকালের ঘটনা কোনো এক সময় ইট ইন্ডিকেটস আ রিমোট পাস্ট, অত্যন্ত অতীতকালের কোনো ঘটনাকে বোঝাবে কি? পাস্ট ইনডিফিনাইট টেন্স। অশোক একজন মহান রাজা ছিলেন, অশোক ওয়াজ আ গ্রেট কিং। বুঝতে পেরেছ? আবার যেমন ধরো আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিলেন, সেটা কি হবে? এখানটা লিখি আলেকজান্ডার ভারতবর্ষ আক্রমণ করেছিলেন, কি হবে? আলেকজান্ডার আক্রমণ করা ইংরেজি কি? ইনভেডেড ইন্ডিয়া। আলেকজান্ডার সে অনেক কাল আগেরকার ঘটনা, তাহলে আলেকজান্ডার ইনভেডেড ইন্ডিয়া, ইট ইন্ডিকেটস দ্য রিমোট পাস্ট অফ হিস্ট্রি, ইতিহাসের অতীতগুলোকে স্মৃতিচারণা করায়, এইগুলোকে বলা হবে, সবই হচ্ছে কি? সিম্পল পাস্ট টেন্স। ক্লিয়ার? তাহলে আমরা এবার গঠন ধরব, গঠন, কনস্ট্রাকশন, স্ট্রাকচার আমরা কিভাবে করব। তাহলে দেখো স্ট্রাকচার, আমরা যদি বাক্যগুলোকে একটু লক্ষ্য করি তাতে দেখতে পাবো বাংলা রূপটা কি আছে। দেখো স্ট্রাকচার, বাংলা রূপটা কি আছে আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি,
ছিল, ছিলাম, ছিলে বাংলা রূপ। ছিল, ছিলে, ছিলাম। আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিলেন, ছিলাম, ছিলেন মানে ছিলে থেকে ছিলেন হলো সম্মান দিয়ে। আমি কাজটি করেছিলাম, ছিল, সে কাজটি করেছিল, হি ডিড দ্য ওয়ার্ক। তুমি কাজটা করেছিলে, ইউ ডিড দ্য ওয়ার্ক। ছিলাম, আমি কাজটা করেছিলাম, আই ডিড দ্য ওয়ার্ক। বুঝতে পেরেছ? ছিলে, ছিল, ছিলাম বাক্যস্থিত ক্রিয়ার শেষে, অর্থাৎ বাংলা কি বুঝবে, বাক্যস্থিত ক্রিয়ার শেষে যখন ছিল, ছিলাম, ছিলে থাকবে তখন সেটা হবে পাস্ট ইনডিফিনাইট টেন্স। ইউ হ্যাভ টু আইডেন্টিফাইড ইন দিস ওয়ে। আবার দেখো, এবার যদি আমরা ইংরেজিতে হয় কি, সেটা হলে কি হবে, দেখো সাবজেক্ট প্লাস, সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। V2 মানে কি, ভার্বের সেকেন্ড ফর্ম। V1 মানে কি, ভার্বের প্রেজেন্ট ফর্ম। V3 মানে কি, PP অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। বোঝা গেল? যেমন ধরো সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। একটা উদাহরণ দিয়ে আমরা এখন বুঝব। যেমন রাম ওপেন দ্য গেট। এখানে দেখো রাম সাবজেক্ট, সাবজেক্ট। V2 ওপেনড, এটা হচ্ছে V2, আর দ্য গেট অবজেক্ট। শাহিনা রোট আ লেটার। কি হলো, শাহিনা রোট আ লেটার। শাহিনা কে লিখেছিল, শাহিনা। যখন আমরা ক্রিয়াপদকে হু দিয়ে অর্থাৎ কে দিয়ে প্রশ্ন করবে, যে উত্তর পাবো, কে করে, রাম করে। কে করে, কে পড়ে, শাহিনা পড়ে। শাহিনা কি করে, শাহিনা একটা চিঠি লেখে। কে, কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর আমরা পাবো সেটাকে বলা হবে সাবজেক্ট। তাহলে দেখো শাহিনা, এখানে সাবজেক্ট, রোট V2, আ লেটার অবজেক্ট। বোঝা গেল? এইবার আমরা V1, V2, V3 কয়েকটা জিনিস একটু আমরা দেখব। তোমরা সবই জানো, আমরা একটু স্মৃতিচারণ করব। দেখো V1, V2, V3, যেমন ধরো ডু, ডিড, ডান। ডু, ডিড, ডান। রাইট, রোট, রিটেন। প্লাউ, plowed, plowed. Open, opened, opened. Sit, sat, sat. Put, put, put. আমরা যখন ভার্ব নিয়ে আলোচনা করব পার্টস অফ স্পিচে, তখন আমরা স্ট্রং ভার্ব, উইক ভার্ব, রেগুলার ভার্ব, ইরেগুলার ভার্ব, সেই সমস্তগুলো নিয়ে আলোচনা করব। আমরা আজকে জাস্ট পাস্ট ইনডিফিনাইট টেন্সে যেহেতু আমরা V2 রয়েছে, সেই জন্য আমি ক্লিয়ার করার জন্য V1, V2 এবং V3 এটা বললাম। আবার বলছি, V1 মানে কি, ভার্বের প্রেজেন্ট ফর্ম। V2 মানে কি, পাস্ট ফর্ম। V3 মানে কি, পাস্ট পার্টিসিপল ফর্ম। দেখো এটা হচ্ছে প্রেজেন্ট, এটা হলো পাস্ট, এটা হলো PP অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম। ঠিক আছে? যেমন ধরো স্ট্যান্ড, স্টুড, স্টুড। ঠিক আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্টুড, আন্ডারস্টুড। বোঝা গেল? এইগুলোকে বলা হচ্ছে ভার্বের বিভিন্ন রূপ, V1, V2 এবং V3। এই হচ্ছে মোটামুটি পাস্ট ইনডিফিনাইট টেন্স। আমরা এবার
যেহেতু আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স শিখে গেছি বা সিম্পল প্রেজেন্ট টেন্স আমরা শিখেছি, এইবার আমরা চেঞ্জ করব, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সকে পাস্ট ইনডিফিনাইটে নিয়ে যাব। আশা করি তোমরা পারবে। দেখো, আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সকে কোথায় নিয়ে যাব? যেহেতু আমরা প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স দুটোই শিখেছি, ইনডিফিনাইট প্রেজেন্ট টেন্সের আমাদের সব ভিডিওগুলো হয়েছে, যারা মিস করে গেছো তারা অবশ্যই বাকি ভিডিওগুলো তোমরা দেখে নেবে। আমরা আজকে পাস্ট ইনডিফিনাইট টেন্স করছি, তাহলে আমরা কি করে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স থেকে পাস্ট ইনডিফিনাইট টেন্সে চেঞ্জ করতে হয় সেটা আমরা দেখব। দেখো তাহলে কি, চেঞ্জ the present indefinite tense, change the present indefinite tense to past indefinite tense। দেখো, রাম sees a bird। একটু রিক্যাপ করি, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের গঠন কি? সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। দেখো, রাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স শেখার সময় কি বলেছিলাম? যে কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হবে। এখানে দেখো, রাম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে সিজ হয়েছে। একমাত্র প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সেই এই কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হবে। তাহলে এখানে কি হলো? রাম সিজ আ বার্ড। তাহলে রাম পাস্ট ইনডিফিনাইটে কী হবে? এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট। এইবার আমরা কি করব? পাস্ট ইনডিফিনাইট। সির পাস্ট ফর্ম কি? অর্থাৎ V2 কি? রাম স আ বার্ড। তাহলে এটা কি হলো? পাস্ট ইনডিফিনাইট। বোঝা গেল? যেমন মিতা রাইটস আ লেটার, এটা কি হলো? প্রেজেন্ট ইনডিফিনাইট। তাহলে পাস্ট ইনডিফিনাইটে কি হবে? মিতা রাইট রোট রিটেন, তাহলে মিতা রোট আ লেটার, এটা কি হলো? পাস্ট ইনডিফিনাইট। আর একটা দেখো, I sing a song, এটা কি হবে? I sang a song। I sang a song, এটা কি? প্রেজেন্ট ইনডিফিনাইট। এটা হচ্ছে কি? পাস্ট ইনডিফিনাইট। কেন এটা হলো? সাবজেক্ট প্লাস মেন ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। টেন্সটাকে পুরো গুলিয়ে খেতে হবে। গুলে খেলে কি হবে? আমরা সেন্টেন্স ট্রান্সফরমেশন শিখতে পারবো। বিশেষ করে ভয়েস চেঞ্জ এবং ন্যারেশন চেঞ্জ টেন্স ছাড়া কোনো দিন শিখতে পারবে না। প্রত্যেক দিন নিয়মিত করে অন্তত একবার করে টেন্সটাকে ভালো করে পড়তে হবে। টেন্স যদি জানা যায়, স্পোকেন ইংলিশ বা যে কোনো কিছুতে টেন্স মাস্ট, টেন্স ছাড়া কিন্তু কিচ্ছু হবে না। বোঝা গেল? তাহলে আমরা কি দেখলাম? আই সিং আ সং, আই স্যাং আ সং, পুরো সহজে হয়ে গেল। আরেকটা দেখো, মাই ফাদার বাইজ মি আ টয়, আমার বাবা আমাকে একটি খেলনা কিনে দেন। তাহলে দেখো, মাই ফাদার সাবজেক্ট এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত হয়েছে। তাহলে এটা কি হলো? মাই ফাদার বাই বট মি আ টয়, মাই ফাদার বট মি আ টয়। তাহলে আমরা কি দেখলাম? যে পাস্ট ইনডিফিনাইট টেন্স সাবজেক্ট প্লাস মেন ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ V2 প্লাস অবজেক্ট। ক্লিয়ার? আমরা যদি পুরো টেন্সটা যতটা আমরা শিখেছি, 5টা টেন্স তো আমরা শিখলাম, তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের গঠন কি? সাবজেক্ট প্লাস মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি?
প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি? সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস মেন ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন কি? সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3 প্লাস অবজেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি? সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস মেন ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস টাইম। আর পাস্ট ইনডিফিনাইট আমরা এক্ষুনি করলাম, সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট হচ্ছে সাবজেক্ট প্লাস মেন ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ V2 প্লাস অবজেক্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমার পাস্ট ইনডিফিনাইট টেন্স। আশা করি আমরা ক্লিয়ার করতে পেরেছি, তোমরাও বুঝতে পেরেছো। আজ এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকবে এবং টেন্সটা ভালো করে পড়াশোনা করবে। ঠিক আছে, টাটা।